অয়নের সাহস দেখে নন্দিনী পুরো ইমপ্রেসড হয়ে গিয়েছিল। ও অয়নের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল এবার, কিন্তু ওর বাবার কথা ভেবে এগোনোর সাহস পাচ্ছিল না। অন্যদিকে নন্দিনীর ফোন পেয়ে আশ্চর্য হয়ে যান মনোজ সেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে অভিষেক সাঁতরার মতো লোকেরও কেউ হাড়গোড় ভেঙে দেওয়ার সাহস দেখাতে পারে। তিনি ফার্ম হাউসের ব্যাপারে সব কথাই জানতেন। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, বাইরে থেকে এসে দুটো ছেলে এসব কাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে কি করে। এদিকে অভিষেকের চিন্তা হচ্ছিল, কারণ অয়ন ফার্ম হাউসের ব্যাপারে কি প্ল্যান করছে সেসব কিছুই বলেনি। সে সাথে সাথে তার দাদা সৌম্যকে ফোন করে পুরো ঘটনাটা খুলে বলল। আর সৌম্য ফোনটা রেখেই তার গুরুকে জিজ্ঞেস করল যে অয়ন যে মুভগুলো করে দেখিয়েছে সেগুলো উনি করতে পারবেন কিনা। উত্তরে ওর গুরুজি বললেন, এই মুভগুলো করা খুবই টাফ, শুধুমাত্র মার্শাল আর্টের একজন স্কলার এটা করতে পারেন। তার মানে দাঁড়াচ্ছে যে ও মার্শাল আর্টের একজন স্কলার এবং ওর দক্ষতা আর প্র্যাকটিস কোনো ট্রেনির থেকে অনেক ভালো। সৌম্য কিছু একটা ভাবতে ভাবতে বলল। ও বুঝতে পারছিল যে অভিষেক বড়সড় একটা বিপদ ডেকে এনেছে। সৌম্য সিদ্ধান্ত নিল যে ও নিজে অয়নের সাথে দেখা করে কথা বলবে। তবে তার আগে সে তার দলের লোকজনদের অয়নের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিতে অর্ডার দিল। একটু খেয়াল রেখো, নতুন কোনো ঝামেলায় না পড়ে যাও। চিন্তা করবেন না, আমি অতটাও বোকা নই। লোকটা শুধু অভিষেকের হাত ভেঙেছে, তবে ফার্ম হাউসের কোনো ক্ষতি করেনি। তার মানে ও আর এই ব্যাপারটাকে বেশি দূর টেনে নিয়ে যেতে চায়নি। এ কথা বলে সৌম্য সেখান থেকে চলে গেল। সৌম্যর কাছে অয়ন সম্পর্কে সব ইনফরমেশন এলে সে চরম অবাক হল। অয়নের পুরো নাম যে অয়ন রায়চৌধুরী এবং সে যে রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানির উত্তরাধিকারী, এটা জানার পর অয়নের সম্পর্কে সৌম্যর কৌতূহল আরও বেড়ে গেল। সে নিজে গিয়ে অয়নের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। অয়নের হোটেলে পৌঁছতেই সৌম্য অস্মিতার মুখোমুখি হয়ে গেল। হ্যালো মিস সিংহ। অস্মিতা সৌম্যকে দেখে অবাক হয়ে প্রশ্ন করল, হ্যালো মিস্টার সাঁতরা, আপনি এখানে হঠাৎ? আমি অয়নবাবুর সাথে দেখা করতে এসেছি, আপনি প্লিজ আমাকে তাঁর সাথে আলাপ করিয়ে দিতে পারবেন? অয়নবাবু? অয়ন যে রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানির উত্তরাধিকারী হতে চলেছে এটা কয়েকজন ছাড়া বেশি লোক জানত না। এই কারণেই অস্মিতা রীতিমতো শকড হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি সব জানি। আপনি কি আমাকে অয়নবাবুর সাথে পরিচয় করিয়ে দেবেন প্লিজ? অস্মিতার এক্সপ্রেশন দেখতে দেখতেই সৌম্য বলল, কিন্তু উনি তো রেস্ট নিচ্ছেন, আমি পারমিশন নিয়ে দেখছি। এই বলে অস্মিতা অয়নের রুমের দিকে চলে গেল। অন্যদিকে অয়ন তার হোটেল রুমে রেস্ট নিচ্ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠতে ও দেখল শ্রীমন্তী ফোন করছে। অয়ন তৎক্ষণাৎ ফোনটা ধরে নিয়ে ফুরফুরে গলায় বলল, হ্যালো শ্রীমন্তী, কেমন আছো? তোমার উপর ভীষণ রেগে আছি। কেন বেবি? আমি আবার কি করলাম? বেবি ডাকটা শোনার সাথে সাথে শ্রীমন্তীর মুখে হাসি ফুটে উঠল। তার সমস্ত রাগ গলে জল হয়ে গেল নিমেষে। তাও অয়নের সঙ্গে খুনসুটি করার জন্য সে বলল, ওখানে যাওয়ার পর থেকে তুমি আমাকে একবারও ফোন করনি, পৌঁছেছ কিনা সেটাও জানাওনি। সরি বেবি, আসলে আমি ভিকিকে খুঁজতে বিজি হয়ে গেছিলাম। ভিকিকে পাওয়া গেছে? সে ঠিক আছে? হ্যাঁ, ভিকি একদম ঠিক আছে। তার মানে এখন তুমি ফ্রি আছো, তাই তো? তাহলে তো আমার সাথে কথা বলার সময় আছে তোমার। যদি তোমার জন্য আমার সময় না থাকে তাহলে কার জন্য সময় থাকবে বেবি? ঠিক এই সময় দরজা নক করে অস্মিতা ভেতরে এলো। আচ্ছা বেবি, আমি পরে কথা বলছি তোমার সাথে, আই লাভ ইউ। এই বলে অয়ন ফোনটা কেটে দিল। স্যার, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। মিস্টার সৌম্য সাঁতরা আপনার সাথে দেখা করতে এসেছেন। অস্মিতা মাথা নিচু করে বলল, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। ওকে স্যার বলে ওখান থেকে চলে গেল। তার কিছুক্ষণ পরেই সৌম্য সেখানে উপস্থিত হল। মিস্টার রায়চৌধুরী। সৌম্য খুবই বিনীত গলায় ডাকল। বসুন, ইশারা করে বলল অয়ন। মিস্টার রায়চৌধুরী, আমি আমার ছোট ভাইয়ের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। ও বড্ড বোকা ছেলে। আমি জানি আপনি বড় মনের মানুষ, আমার ভাইকে ক্ষমা করে দিন প্লিজ। বেশি দেরি না করে কথাগুলো বলেই ফেলল সৌম্য। মিস্টার সাঁতরা, আমার আর আপনার ভাইয়ের মধ্যে যা হয়ে গেছে সেসব বাদ দিন। এরপর আপনার ভাই আমার জন্য কোনো সমস্যা তৈরি না করলে আমিও কিছু করব না, আপনি চিন্তা করবেন না। অয়ন খুব শান্তভাবে বলল, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, একটা কথা বলবো,
আমি চাই আপনি ফার্ম হাউসের 30% শেয়ার হোল্ডার হন। একটা কন্ট্রাক্ট পেপার অয়নের দিকে বাড়িয়ে দিয়ে সৌম্য বলল। সৌম্য ফার্ম হাউসের বিগেস্ট শেয়ার হোল্ডার ছিল। তার মধ্যে থেকে 30% শেয়ার ও অয়নকে দিয়ে দিতে চাইছিল। আর এমনটা হলে অয়নের কাছেই সেই মুহূর্তে ফার্ম হাউসের সবথেকে বেশি শেয়ার চলে আসবে। অন্যদিকে রজত চৌধুরীকে হাসপাতালে এমন জখম অবস্থায় দেখে তার বাবা মা খুবই ক্ষুব্ধ হন। রজতের মা সুহাসিনী চৌধুরী খুব রেগে গিয়ে বলেন, যে তোর এই অবস্থা করেছে আমি তাকে ছাড়ব না। যে আমার সন্তানের গায়ে হাত তুলেছে তাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে সুহাসিনী কেঁদে ফেললে রজত বলল, মা, একমাত্র তুমিই পারো আমাকে হেল্প করতে। আমি ওই ছেলেটা, ওই অয়নের ওপর রিভেঞ্জ নিতে চাই। আমি ওকে একেবারে শেষ করে ফেলতে চাই মা। ঠিক আছে বাবা, তুই বল ছেলেটা কে। আমি ওকে খুঁজে বের করে তোর সামনে এনে দেব। তারপর তোর যা খুশি তুই করিস ওর সাথে। রজতের মা ওকে সান্ত্বনা দিয়ে বললেন। রজত উত্তর দিল, ওর নাম অয়ন, ও কলকাতা থেকে এসেছে। ঠিক আছে, আমি এখনই দেখছি। এই বলে সুহাসিনী ওখান থেকে বেরোতে গেলেই একটা কণ্ঠস্বর শোনা গেল, থামো। গলাটা ছিল রজতের বাবা ব্রজ চৌধুরীর। তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছিলে? শোনো, ব্যাপারটা ইতিমধ্যেই অনেক দূর গড়িয়েছে। সে কি, এসব কি বলছো তুমি? তোমার ছেলেকে কেউ একজন এমন নির্মমভাবে মেরেছে আর তুমি আমাকে থামাচ্ছ? ও তোমার নিজের ছেলে, তোমার রক্ত। ও রেগে উঠে বললেন সুহাসিনী, যা হয়েছে সেটা তোমার ছেলের দোষেই হয়েছে। এর জন্য সম্পূর্ণভাবে ওই দায়ী। কেমন বাবা তুমি? এই রকম সময়ে তুমি নিজের ছেলের দোষ খুঁজছ? তর্কাতর্কি এতটাই চরমে ওঠে যে ব্রজ চৌধুরী সবার সামনে সুহাসিনীর ওপর চেঁচামেচি করতে বাধ্য হন। তুমি কোথাও যাবে না, বুঝেছ? ব্রজ জানতেন যে বড় কোনো অঘটন ঘটতে চলেছে। অভিষেকের সাথে এত কিছু হওয়ার পরেও সাঁতরা পরিবার চুপ করেছিল। এর অর্থ অবশ্যই কোনো বড় মাথা আছে সবকিছুর পেছনে। মা, বাবা যাই বলুক না কেন, ওই অয়নকে আমি বেঁচে ফিরতে দেব না। আমি ওকে প্রাণে মেরেই ছাড়ব। রজতের রাগ তখন চরমে। আর অন্যদিকে সৌম্য সাঁতরা অয়নকে 30% শেয়ার নেওয়ার জন্য অনুরোধ করেই চলেছিলেন। অয়ন কি মেনে নেবে সৌম্যর কথা? রজত চৌধুরী কি অয়নের ওপর সত্যিই প্রতিশোধ নেবে? অয়ন কি নিরাপদে ফিরতে পারবে শ্রীমন্তীর কাছে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।